আমি যখন আপনার আশেপাশে থাকবো না, কিন্তু আপনার খুব সিক্রেট শুনতে ইচ্ছে হবে, শুধু তখনই এখান থেকে একটা চিরকুট নিয়ে পড়বেন, এর আগে না। বহু কষ্টে এত বছর পর তিতলির নম্বর খুঁজে পেয়েছে নওশীন। এই তিতলি মেয়েটা ঢাকায় একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি চালায়। মানুষের প্রয়োজনে গোয়েন্দা সরবরাহ করা তার কাজ। নাটক সিনেমায় আমরা দেখি কোনো খুন খারাপি হলে এসব গোয়েন্দা কোথা থেকে যেন উদয় হয়ে অত্যন্ত বিচক্ষণতা ও দক্ষতার সঙ্গে খুনিকে খুঁজে বের করে। বাস্তবে এমন হয় না। তিতলির এজেন্সির প্রধান ক্লায়েন্ট বিবাহিত মানুষেরা। কখনো স্বামী স্ত্রীর পেছনে গোয়েন্দা লাগায়, কখনো স্ত্রী স্বামীর পেছনে। অবিশ্বাস্য হলেও সত্য, ডিভোর্সের আগে বিয়েটা যখন টিকে ছিল, নওশীন তখন একবার আরশাদের পেছনে গোয়েন্দা লাগিয়েছিল। আরশাদ তাকে যে সময় দিচ্ছে না, সেই সময়গুলো কি অন্য কাউকে দিচ্ছে, নাকি আসলেই শুটিং নিয়ে ব্যস্ত, এই কৌতূহল মেটানোর জন্যে। তবে শেষ রক্ষা হয়নি। আরশাদ সর্বক্ষণ দুজন বলশালী বডিগার্ড নিয়ে ঘোরাফেরা করে। তারা এই গোয়েন্দাকে ধরে ফেলে। গোয়েন্দা বেচারা ভয়ের মুখে নওশীনের নাম বলে দেয়। আরশাদ বারবারই চাইতো তাদের সম্পর্কটা টিকে যাক। যখন জানতে পারল নওশীন তাকে সন্দেহ করে তার পিছে গোয়েন্দা লাগিয়েছে, তখন গিয়ে নওশীনকে প্রশ্ন করেনি। ভেবেছে ভুলটা তার নিজেরই। সে সময় দিতে পারে না বলেই হয়তো নওশীন তাকে সন্দেহ করছে। এজন্যই মানুষকে অতিরিক্ত ক্ষমা করতে নেই, তারা প্রশ্রয় পেয়ে যায়। ফোন রিসিভ করেই তিতলি একরাশ উচ্ছ্বাস নিয়ে বলল, নসীন ম্যাম, কতদিন পর কথা হচ্ছে আমাদের, কেমন আছেন? নওশীন গম্ভীর গলায় বলল। ভালো, আমার একটা কাজ করে দিতে হবে তিতলি হাসি মুখে বলল, অবশ্যই করব। আপনার সেবার জন্যই তো আমরা বসে আছি। বলুন কি করতে হবে? আবারও আশার ছাড়ের পেছনে গোয়েন্দা লাগাতে হবে? নওশীন বিরক্ত গলায় বলল, আমি কি সেই কথা বলেছি? জি না। একজনের সম্পর্কে কিছু ইনফরমেশন জোগাড় করতে হবে। কার সম্পর্কে ম্যাম? নওশীন ছোট দীর্ঘ শ্বাস গোপন করে বলল, মেয়েটার নাম আফরোজা ওরা, ব্র্যাক ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে। আর নওশীনের কথার মাঝপথেই তিতলি হতভাগ গলায় বলল, উনি আশার ছাড়ের ওয়াইফ না? নওশীন চুপ করে রইল। ওরাকে সে আরশাদের স্ত্রী হিসেবে এখনো মেনে নিতে পারেনি, কখনো মানতে পারবেও না। মেয়েটার কোনো যোগ্যতা আছে নাকি আরশাদ হকের স্ত্রী হবার? তার নীরবতা লক্ষ্য করে তিতলি ভদ্রভাবে বলল, কি ধরনের ইনফরমেশন চাচ্ছেন ম্যাম? স্পেসিফিক্যালি বললে আমাদের সুবিধা হতো। মেয়েটা বড় হয়ে গ্রামে, বছর 5 আগে ঢাকায় এসেছে। ঢাকায় আসার পর থেকে ওর জীবনে কি কি ঘটেছে সব ইনফরমেশন চাই আমার। কাজের বাইরে সে কোথায় যায়, কার সঙ্গে মেশে, এভরিথিং। ঠিক আছে ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না। নওশীন দৃঢ় ভঙ্গিতে বলল, আই ওয়ান্ট দ্যাম অ্যাজ সুন অ্যাজ। আর একটা কথা, আমি যে ওর সম্বন্ধে ইনফরমেশন চেয়েছি এটা যেন কেউ জানতে না পারে। ফোন কেটে নওশীন মেঝের দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তার চোখ দুটো দিয়ে যেন অগ্নি ঝরছে। ওই মেয়ের শেষ সে দেখে ছাড়বে। কত বড় সাহস! আরশাদের জীবনে জায়গা দখল করতে এসেছে। নওশীনের মতে আরশাদের জীবনে যদি কোনো নারীর প্রবেশের অধিকার থাকে, তবে সেটা আছে শুধুমাত্র তারই। পুরো 5 তলা বিল্ডিং ফাঁকা পড়ে আছে। কোনো প্রকার ফার্নিচার না থাকায় কথা বললে বাড়ি খেয়ে আবারও তা ফিরে আসছে। ওরা অবাক হয়ে দেখছে জায়গাটা। ফাঁকা বিল্ডিং দেখার কিছু নেই, তবুও তার আগ্রহ যেন কমছেই না। ওরা ঘুরে ঘুরে দেখছে, আর তার পেছনে আরশাদ। আরশাদ এর আগেই বিল্ডিংটা দেখেছে, তার আর নতুন করে দেখার কিছু নেই। সে দেখছে ওরার বিস্ময়। ওরা হতবিহ্বল গলায় বলল, এই পুরো বিল্ডিংটা আপনি কিনে ফেলেছেন? আরশাদ স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, ভেবেছিলাম জায়গাটা কিনে নিজের মতো করে বিল্ডিং তৈরি করব, কিন্তু তাতে অনেক সময় নষ্ট হতো। কেন, তোমার পছন্দ হয়নি? এই বিল্ডিংয়ে আরশাদের প্রোডাকশন হাউসের অফিস তৈরি করা হবে। আরশাদ হক প্রযোজকের খাতায় নাম লেখাতে যাচ্ছে। এই খবরে ইন্ডাস্ট্রি এখন সরগরম। কয়েকদিন হলো আরশাদ আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় জানিয়েছে বিষয়টা। ওরা বলল, এই বিল্ডিং কারো পছন্দ না হয়ে পারে? একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির অফিস ছিল এই পুরো বিল্ডিংটায়। আমরা চাইলে ভেঙে চুরে নিজেদের মতো ইন্টেরিয়র করতে পারবো। আমি তো আগে থেকে ঠিক করে রেখেছি,
নিচতলায় থাকবে আমাদের মেইন রিসেপশন, ওয়েটিং রুম আর কিছু সেট। দোতলার পুরোটা জুড়ে শুটিংয়ের বিভিন্ন সেট। 3 তলার একটা অংশ কনফারেন্স আর মিটিংয়ের জন্য, আরেক অংশ স্টাফরা কাজ করবে। 4 তলার পুরোটাই স্টাফদের জন্য, আর 5 তলায় মেইন অফিস রুমগুলো, যেমন তোমার রুম, আমার রুম। ওরা বিস্ময় নিয়ে বলল, স্যার, আপনি সত্যি আমায় এত বড় একটা দায়িত্ব দিতে যাচ্ছেন? আরশাদ ক্ষীণ হাসি হেসে বলল, তোমার এখনো বিশ্বাস হচ্ছে না? সত্যি বলতে কি, না, আমার কি সেই যোগ্যতা আছে? আমি তোমাকে অনেক কনফিডেন্ট মেয়ে বলে ভাবতাম ওরা, আর এই তোমার কনফিডেন্সের অবস্থা। ওরা কোমল স্বরে বলল, কনফিডেন্স আছে, তবে এতটাও না যে এত বড় একটা কোম্পানি সামলাবো। আমার না খুব ভয় করছে স্যার। আরশাদ আশ্বাস দিয়ে বলল, শুধু শুধু ভয় করছো ওরা। আমার বিশ্বাস সবকিছু পারফেক্টলি সামনে নেবে তুমি, আর ছোটখাটো কোনো ভুল হয়ে গেলে তা শুধরে দেওয়ার জন্য আমি তো থাকবই। অরার গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। আরশাদ তাকে পাশে থাকার আশ্বাস দিচ্ছে। এই আশ্বাসের জন্যেই যেন বহুকাল অপেক্ষা করেছিল সে। আচ্ছা, আরশাদকে ঠিক এভাবেই তার পাশে থাকবে আজীবন? যদি কোনো কারণে দূরে সরে যায়, তবে তো তা কোনো ক্রমেই সহ্য হবে না অরার। বাইরে জহির গাড়ি নিয়ে অপেক্ষা করছে। বিল্ডিং থেকে বেরিয়ে অরা যেই গাড়ির কাছে যাবে, তখন আরশাদ বলে উঠল, ওরা চলো এক কাজ করি, আজ রিক্সায় করে বাড়ি ফিরি। ওরা অবাক হয়ে বলল, আপনি উঠবেন রিকশায়? সুপারস্টার আরশাদ হক সাধারণ মানুষের মতো রিকশায় ঘোরাঘুরি করছে। এই দৃশ্য একেবারেই হজম করার মতো নয়। তাকে রিকশায় দেখলে হাজারো মানুষের ভিড়ে জমে যাবে, রাস্তায় জ্যাম বেঁধে যাবে। তাই আরশাদ বহু বছর হলো রিকশায় ওঠে না। তবে আজ কেন জানি মনের ভেতর থেকে এই ইচ্ছাটা জেগে উঠল। গাড়ির কাছে গিয়ে আরশাদ নিজের সানগ্লাস আর একটা মাস্ক নিল। দুটোতে নিজের চেহারা পুরোপুরি ঢেকে ফেলল সে। ভালো করে খেয়াল করলেও বোঝা যাবে না রাস্তা দিয়ে আরশাদ যাচ্ছে। রাত তেমন হয়নি, 8টার মতো বাজে। ঢাকাবাসীর ব্যস্ততা এখনই শেষ হয়ে যাবার কথা নয়। তবুও আজ রাস্তা কোনো কারণে ফাঁকা। 2-1টা রিক্সা দেখা গেলেও খুব একটা যানবাহন নেই। ভালোই হলো। একে তো অন্ধকার, তার উপরে জনমানব শূন্যতা। কারোর আরশাদকে চিনে ফেলার সম্ভাবনা অতি ক্ষীণ। রিক্সা অরাই ঠিক করলো। বাংলাদেশের সবগুলো রিক্সার বসার জায়গাটার সাইজ একই রকম নয়। কোনোটায় বেশি জায়গা থাকে, আবার কোনোটায় কম। বেছে বেছে আজকের রিক্সাটার বসার জায়গাই কম হতে হলো। এসব রিক্সা একজনের জন্য উপযুক্ত। 2 জন বসতে হলে চাপাচাপি করে বসতে হবে। আরশাদ আগে রিক্সায় উঠে বসলো। ওরা উঠে বসতেই খেয়াল করলো জায়গা স্বল্পতার কারণে সে বসেছে আরশাদের গা ঘেঁষে। কি সর্বনাশের ব্যাপার! এক নিমিষেই ওরার হৃদস্পন্দন বেড়ে গেল। আরশাদের এতটা কাছাকাছি কখনো বসেনি সে। অন্য সময় হলে ওরা ভাবতো এটাই হয়তো স্বাভাবিক। এটাই তো স্বাভাবিক। রিকশায় জায়গা নেই, তাই বসতে গেলে গায়ের সঙ্গে গা লেগে যেতেই পারে। তবে আজ বিষয়টাকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারছে না ওরা। লজ্জায় তার গাল দুটো রক্তিম হয়ে এসেছে। ওরা সাবধান আরশাদের কাছ থেকে সরে বসার চেষ্টা করলো। আরশাদ হঠাৎ ধমকের স্বরে বলল, কি করছো? পড়ে যাবে তো, এদিকে সরে এসো। আরশাদের এক ধমকে ওরা হিমবাহের মতো জমে ঠিক আগের জায়গাতেই বসে রইল। অনবরত আরশাদের শরীরের স্পর্শ তাকে ভেতরে প্রবল তুফান সৃষ্টি করছে। নিজেকে কেমন এলোমেলো লাগছে ওরার। অস্বস্তিকর এই পরিবেশ কিছুটা সহজ করার জন্যে ওরা নিজেই বলল, আপনাকে এই প্রথম রিকশায় উঠতে দেখলাম। আরশাদ রাস্তার দিকে তাকিয়ে থেকে বলল, কত বছর পর যে রিক্সায় উঠলাম নিজেই জানি না। অথচ একটা সময় ছিল প্রতিদিন রিক্সায় যাতায়াত করতাম। একবার স্টার লাইফে পা রাখলে আর সহজে সাধারণ জীবনে ফিরে যাওয়া যায় না। সাধারণের মতো কাজ করা যায় না। কখনো কখনো এমন ছদ্মবেশ নিয়ে রিকশায় উঠলেও তো পারেন। এখন আর অত অ্যাডভেঞ্চারের শখ নেই। ওরা হঠাৎ কি যেন মনে করে বলল। আমি বললে আসবেন? পর মুহূর্তেই মনে হলো বিরাট বোকামি হয়ে গেছে। কি মনে করে সে আরশাদকে এমন প্রশ্ন করলো কে জানে।
সব বললে কেন ছদ্মবেশ নিয়ে রিকশায় ঘুরতে আসবে আরশাদ? তার কি দায় পড়েছে? অরাকে আশ্চর্যের চূড়ায় পৌঁছে দিয়ে আরশাদ বলল, আসবো। আরেক দফায় এলোমেলো হয়ে গেল অরার অন্তরাত্মা। আরশাদ কেন এতটা গুরুত্ব দিচ্ছে তাকে? এই গুরুত্ব তো দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। আরশাদ আকাশের দিকে তাকিয়ে হালকা গলায় বলল, আজ চাঁদ টাত নেই নাকি? অরা অস্পষ্ট গলায় বলল, অমাবস্যা। চাঁদ থাকলে ভালো হতো, রিক্সায় ঘুরতে ঘুরতে চাঁদ দেখা যেত। সবাই শুধু চাঁদের প্রশংসাই করে, অথচ খেয়াল করেছো অমাবস্যার অন্যরকম একটা সৌন্দর্য আছে। ওরা কতক্ষণ আকাশের দিকে ভালো করে লক্ষ্য করে বলল। তাই তো। আরশাদের এই গুণটা ওরাকে সব থেকে বেশি মুগ্ধ করে। সাধারণের সঙ্গে তার চিন্তাধারা সমরেখায় চলে না, এজন্যই তো সাধারণের থেকে সে এতটা আলাদা, এতটা অনন্য। পোড়া পোড়া একটা গন্ধ নাকে এসে লাগায় চোখ মেলে তাকালো ওরা। যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। বাড়িতে আগুন ধরেছে, পাশের ঘরটায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতায় চোখের সামনে জানালাটা ভেঙে পড়ল। প্রচণ্ড ধোঁয়ায় ওরা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ জ্বালা পোড়া করছে। আগুন লাগলো কি করে? তার থেকেও বড় কথা, আগুন লাগার পর কেউ তাকে ডাকলো না, সে ওভাবেই পড়েছিল। পাশের ঘর থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যে কোনো সময় এ ঘরে ঢুকে পড়বে। স্বাভাবিক চিন্তা চেতনার পর্যায়ে রইল না অরার মস্তিষ্ক। ভয় আতঙ্কে তার পুরো শরীর হিম হয়ে গেল। এখন সে কি করবে, কি করে বাঁচাবে নিজেকে? এক মুহূর্ত অপচয় না করে উঠে দাঁড়ালো অরা। বাড়ির মূল দরজা পাশের ঘরের সঙ্গে, ওখানে যাওয়ার উপায় নেই। তবে তার এই ঘরটা থেকেও বাড়ির পেছন দিকে যাওয়া যায়। ওরা ছুটে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করছে, তবে পারছে না। কেউ যেন বাইরে থেকে তালাবদ্ধ করে রেখেছে তাকে। ওরা বিকট শব্দে আর্তনাদ করছে, বাইরে যাওয়ার আকুতি করছে, কেউ তার ডাক শুনতে পাচ্ছে না। আগুন এই ঘরে আসতে শুরু করেছে, ধোঁয়ার মাত্রা আরও বেড়ে গেল। ওরার মনে হচ্ছে আগুন গায়ে এসে লাগার আগে এই ধোঁয়ার তীব্রতাতেই সে মরে যাবে। হঠাৎ তার মনে পড়ল জানালাটার কথা। জানালা খুলতেই ওরা দেখতে পেল বাইরে দাঁড়িয়ে আছে তার নতুন মা, তার পাশে দাঁড়িয়ে তার ছোট ছোট ভাইরা। ওরা চিৎকার করে বলল, নতুন মা, আমাকে বের করো। আয়েশা মুখ বিকৃত করে বললেন, তোর মতো মাইয়ারে বাইর করমু আমি। কেন রে সেমরি, বাপের মুখ কালা কইরা পালানোর সময় মনে ছিল না? অহন তুই পুইরা মরবি, এইটাই তো শাস্তি। আগুন একটু একটু করে এগিয়ে আসতে লাগলো অরার দিকে। সে আকুতির স্বরে বলল, আমাকে বাঁচাও নতুন মা। নতুন মা আর কিছুই বলল না, একগাল হেসে তাকিয়ে রইল তার দিকে। ছোট ছোট বাচ্চাগুলোর মুখেও হাসির ছড়াছড়ি, যেন ওরাকে পুড়ে মরতে দেখে তাদের খুব আনন্দ হচ্ছে। ওরা অনবরত চিৎকার করে এই বদ্ধ ঘর থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। তার আর্তনাদ আর কারো কানে পৌঁছাতে পারল না, তার আগেই আগুন এসে স্পর্শ করল তাকে। বিকট শব্দে চিৎকার করে উঠে বসল ওরা। দুঃস্বপ্ন, এটা কেবলই দুঃস্বপ্ন? মানুষের দুঃস্বপ্ন এতটা ভয়াবহ হতে পারে? ওদিকে অরার চিৎকারের আওয়াজ এতটাই প্রবল ছিল যে তা দোতলায় আরশাদের কানে গিয়ে পৌঁছালো। আরশাদ এখনো ঘুমায়নি, পরবর্তী শুটিংয়ের স্ক্রিপ্ট নিয়ে বসেছিল। সে বুঝতে পারছে চিৎকারটা অরারই। শুধু শুধু একটা মেয়ে এমন চিৎকার করবে না। ওরা ঠিক আছে তো? বিচিত্র এক উদ্বেগ খেলে গেল আরশাদের মনে। ওরাকে নিয়ে তার উদ্বেগ যেন দিন দিন বেড়েই যাচ্ছে। স্ক্রিপ্ট বন্ধ করে উঠে দাঁড়ালো আরশাদ। এভাবে হাত গুটিয়ে থাকার কোনো মানে হয় না। একবার গিয়ে মেয়েটাকে দেখে এলে তো ক্ষতি নেই। দরজায় টোকা পড়ল। বিছানায় বসে এখনো রীতিমতো কাঁপছে ওরা। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। ওরা বুঝতে পারল আরশাদ এসেছে। এ বাড়িতে তারা দুজন ছাড়া এই মুহূর্তে কেউ নেই। ওরা অস্পষ্ট গলায় বলল, আসুন স্যার। আরশাদ ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে চিন্তিত গলায় বলল, ওরা, চিৎকারটা তুমি করেছিলে? ওরা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আরশাদ এসে ওরার পাশে বসতে বসতে উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে তোমার?
ওরা কিছু বলতে পারছে না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশাদের দিকে। আরশাদ হক, যে মানুষটা পৃথিবীর কাউকে তোয়াক্কা করে না, সে কেন এসে খোঁজ নিচ্ছে তার? ওই দুঃস্বপ্নের মতো ওরা যদি সত্যি সত্যি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তাতে তার কি? এই ভয়ঙ্কর মুহূর্তটাই নিজের পাশে একেবারেই আরশাদকে আশা করেনি ওরা। তার উপরে তার এই মায়াময় উদ্বেগ দেখে যেন ওরার চোখে জল চলে এলো। আরশাদ ব্যস্ত গলায় বলল, কি আশ্চর্য, কাঁদছো কেন? কি হয়েছে? ওরা কম্পিত স্বরে বলল, স্বপ্ন দেখেছি। তাই বলে কাঁদতে হবে নাকি? অনেক ভয়ঙ্কর ছিল স্বপ্নটা। আরশাদ বিছানার পাশের সাইড টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা নিয়ে ওরার দিকে এগিয়ে দিয়ে বলল, পানিটা খাও। ওরা এক ঢোকে সমস্ত গ্লাসের পানি শেষ করে ফেলল। তবুও তার সমস্ত শরীর কেঁপে উঠছে। ওরা এলোমেলো গলায় বলতে লাগলো, জানেন স্যার, পৃথিবীর কাছে আমি নিজেকে দেখাই একজন সাহসী মেয়ে হিসেবে, কিন্তু ভেতরে ভেতরে আমি প্রচন্ড ভীতু। ভয় আমায় শেষ করে দেয়। আমার এই সিক্রেটটা পৃথিবীর কেউ জানে না, আমি আপনাকে জানালাম। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল। চলো। ওরা অবাক গলায় বলল, কোথায়? ওপরে আমার পাশের রুমটায়, এখন থেকে ওখানেই থাকবে। কিন্তু উফ, চলো তো। ওরা এখানে একা একা থাকলে আরো ভয় পাবে। আরশাদের পাশের ঘরে এসে ওরার ভয়টা অনেকাংশেই কেটে গেল। সে তো ভেবেছিল আজ রাতে তার ঘুমই হবে না, ভয়ে আতঙ্কে নির্ঘুম কাটাতে হবে বাকিটা রাত। তবে ভাগ্যক্রমে বিছানায় শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দু চোখে ঘুম জড়িয়ে এলো। এতটা স্বস্তির ঘুম তার বহুদিন হয়নি। বারবার মনে হচ্ছে তার কিচ্ছু হবে না। দুঃস্বপ্ন দেখে ভয় পেলেই তো পাশের ঘর থেকে ছুটে আসবে ওই মানুষটা। চোখের পলকে কেটে গেল 3টি মাস। 5 মাস হলো আরশাদ এবং ওরার বিয়ের। এই 5 মাসে একটু একটু করে এই বাড়িটার সঙ্গে মিশে গেছে ওরা। এটা এখন আর আরশাদের বাড়ি নেই, হয়ে দাঁড়িয়েছে তার নিজের বাড়ি। এ বাড়ির সব কিছুতেই একটু একটু করে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে ওরা। এই যেমন আগে বাজার করার কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না। মতিউর যখন সময় পেত তখনই বাজারে যেত। ওরা এখন সুন্দর করে কতগুলো লিস্ট তৈরি করে দিয়েছে। একটা মাসিক লিস্ট, একটা সাপ্তাহিক লিস্ট আর একটা দৈনিক লিস্ট। ওরার লিস্ট অনুযায়ী এখন বাড়িতে বাজার আসছে। পুরো দমে নিজের সংসারের মতো করে সবটা গুছিয়ে নিয়েছে ওরা। আগে এ বাড়ির কোনো কাজ করতে গেলেই তার মনে হতো, আমি কেন এ বাড়ির কোনো সিদ্ধান্ত নিতে যাব? এটা তো আর আমার সংসার নয়। 1 বছর পর তো এখান থেকে চলে যেতেই হবে। এখন আর সেই চিন্তা তার মাথায় আসে না। 1 বছর পর ডিভোর্স সংক্রান্ত চিন্তাভাবনা যেন সে ভুলেই গেছে। বাড়িটার পাশাপাশি খোদ আরশাদকেও যেন নিয়ন্ত্রণ করতে শুরু করেছে ওরা। এই যেমন নতুন চরিত্রের জন্যে তার হেয়ার স্টাইল কেমন হবে ওরা ঠিক করে দিয়েছে। আরশাদ ইন্টারভিউতে যাবে, কোন শার্ট পরবে সেটাও ওরা ঠিক করে দিচ্ছে। আরশাদ তার জীবনে কারো হস্তক্ষেপ পছন্দ করে না, তবুও কোনো এক অদ্ভুত কারণে মেয়েটার এই ছোট্ট ছোট্ট হস্তক্ষেপ দারুণ উপভোগ করছে সে। ইদানিং একটা আননোন নাম্বার বড় বিরক্ত করছে ওরাকে। আরশাদ হকের ম্যানেজার হিসেবে বহু আননোন নাম্বার থেকে আসা কল রিসিভ করতে হয় তাকে। তবে সকলেই ফোন রিসিভ করার পর নিজের পরিচয় দেয়। এক্ষেত্রে সেসব কিছুই হচ্ছে না। ওরা কল রিসিভ করার পর অপর প্রান্তের আগন্তুক চুপ করে থাকে, কোনো প্রকার কথাবার্তা বলে না। ওরা ওই নাম্বার একবার ব্লক করেছে। পরের দিন আবারও ওই ব্যক্তি নতুন নম্বর থেকে ফোন দেয় তাকে। বিষয়টা নিয়ে ওরা খুব একটা মাথা ঘামালো না। দ্বিতীয় নম্বরটাও ব্লক করে ফিরে গেল নিজের জীবনে। মেয়েদের নম্বরে মাসে 2-1 বার এমন অপরিচিত নম্বর থেকে ফোন আসা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। ভাইরাল ভিডিওর মধ্যে অদৃশ্য একটা প্রকারভেদ রয়েছে। এক ধরনের ভাইরাল ভিডিও থাকে যা দেশের বৃহত্তর জনগণের কাছে পৌঁছে যায়। তারা সেই ভিডিও দেখে এবং নিজেদের মতামত দেয়। যেমন আরশাদ এবং ওরার হোটেলে সেই সিসিটিভি ফুটেজ। আবার আরেক ধরনের ভাইরাল ভিডিও আছে যা দেশের সবার কাছে পৌঁছায় না, তাদের বিচরণ ফেসবুকের গোটা কয়েক গ্রুপে। তেমনই স্বল্প বিস্তর এক ভাইরাল ভিডিও আরশাদ প্লে করে দিল নিজের মোবাইলে। ভিডিওটা ওরার,
গত পরশু ওরা গিয়েছিল আরশাদের প্রোডাকশন হাউসের অফিস হবে যে বিল্ডিংটায়, সেখানে। বিল্ডিংয়ের ভেতরটায় ভাঙচুর করে আরশাদের পছন্দ অনুযায়ী ঘরগুলো তৈরি করা হচ্ছে। ওরা একাই গিয়েছিল সেই কাজ দেখতে। আরশাদের সেদিন শুটিং ছিল। বিল্ডিং থেকে বের হওয়ার সময় একদল সাংবাদিকদের মুখে পড়ে যায় ওরা। এসব সাংবাদিকরা হঠাৎ হঠাৎ কোথা থেকে উদয় হয় কে জানে। ওরাকে বের হতে দেখেই কয়েকজন সাংবাদিক মাইক হাতে ছুটে গেল তার দিকে, আর কয়েকজনের হাতে ক্যামেরা। তাদের এমন আকস্মিক আগমনে অপ্রস্তুত হয়ে গেল ওরা। ভিড়ের মাঝ থেকে একজন সাংবাদিক বলে উঠল, ম্যাম, এখানেই কি আরশাদ স্যারের প্রোডাকশন হাউস অফিস হবে? ওরা ইতস্তত করে বলল, জি। আরেকজন সাংবাদিক উৎসুক গলায় বলল। প্রোডাকশন হাউসের নাম কি হতে চলেছে ম্যাম? ওরা কম্পিত স্বরে বলল, সেটা এখনো ঠিক হয়নি। শোনা যাচ্ছে আপনাকে নাকি প্রোডাকশন হাউসের বিশেষ কোনো দায়িত্ব দেওয়া হবে, এটা কি সত্যি? ওরা ব্যস্ত গলায় বলল, আমি এখন কিছুই বলতে পারছি না, সময় মতো স্যার ঘোষণা দিয়ে জানাবেন আপনাদের। কথাটা বলেই ওরা ব্যস্ত পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। 1 মিনিটেরও কম সময়ের এই ভিডিও নানান গ্রুপে গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। মানুষের একটাই প্রশ্ন, ওরা বিয়ের 5 মাস পরেও কেন আরশাদকে স্যার ডাকছে। একদলের অভিমত, অনেক দিন ধরে সে আরশাদের ম্যানেজার হিসেবে কাজ করেছে, তাই স্যার ডাকার অভ্যাসটা এখনো রয়ে গেছে। তবে আরেক দল বলছে ভিন্ন কথা। তাদের মতে ওদের বিয়েতেই কোনো গন্ডগোল আছে। রাগে আরশাদের নাক লাল হয়ে গেছে, দোকান দিয়ে যেন গরম বাষ্প বের হচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষ এই বিয়েটাকে মিথ্যা ভাবতে শুরু করবে। আরশাদ বারবার মেয়েটাকে বারণ করে দিয়েছিল মানুষের সামনে স্যার স্যার না করতে। আরশাদের রাগ সকল সীমা ছাড়িয়ে যায় যখন কেউ তার কথায় অবাধ্য হয়। বহু চেষ্টা করেও রাগটা নিয়ন্ত্রণ করতে পারল না আরশাদ। উঠে দাঁড়িয়ে পা বাড়ালো ওরাকে খোঁজার উদ্দেশ্যে। ওরাকে তার ঘরেই পাওয়া গেল। গুনগুন করে গান গাইতে গাইতে নিজের কাপড় গোছাচ্ছিল। আরশাদ দৃপ্ত পায়ে ঘরে ঢুকে গম্ভীর গলায় বলল, ওরা, তুমি কি ভিডিওটা দেখেছো? কোন ভিডিও স্যার? ওরা অবাক ভঙ্গিতে বলল। ওরার মুখে আবারও স্যার ডাকটা শুনে আরশাদের গা বেয়ে রাগের প্রবল হাওয়া বয়ে গেল। নিজেকে সামলে এসে মোবাইল থেকে ভিডিওটা বের করে ওরার হাতে ধরিয়ে দিল। ওরা পুরো ভিডিওটা দেখলো ঠিকই, কিন্তু কিছু বুঝে উঠতে পারল না। অনিশ্চিত গলায় বলল, ওর সমস্যা হয়েছে স্যার? আরশাদ প্রচন্ড এক ধমক দিয়ে বলল, বারবার স্যার কেন ডাকো আমাকে? কতবার বারণ করেছি মানুষের সামনে স্যার ডাকবা না। ওরার বুকটা ধক করে কেঁপে উঠল। এমন নয় যে আজ সে প্রথম আরশাদের ধমক খাচ্ছে, এর আগেও বহুবার আরশাদ ধমক দিয়েছে তাকে। তবে কোনো এক বিচিত্র কারণে আজই যেন প্রচন্ড কষ্ট হচ্ছে তার। আরশাদ ক্রুদ্ধ গলায় বলল, কে বলেছিল সাংবাদিকদের সাথে কথা বলতে? ওদের অ্যাভয়েড করে গাড়িতে চলে যেতে পারতে না? ওরা নিচু গলায় বলল। ওরা আমার সামনে চলে এসেছিল তাই। ওরার কথা শেষ হবার আগেই আরশাদ আবারও ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ। তোমার একটা বোকামোর কারণে আবারও নতুন করে কথা উঠছে। মানুষ ভাবছে এই বিয়েটা আসল না। ওরার চোখে এবার জল এসে গেল। আচমকা তার চোখে জল দেখে আরশাদ হকচকিয়ে গেল। এর আগেও তো সে বহুবার এমন কড়া ভাষায় কথা বলেছে ওরার সঙ্গে। কই, তখন তো এমন চোখের জল ফেলেনি মেয়েটা। ওরা কান্নাজড়িত কণ্ঠে বলল, সবসময় শুধু আমার সাথেই এমন ঝাড়ি মেরে কথা বলেন আপনি। এই কথাটা একটু ভালোভাবে বলে কি হতো? ওরার কণ্ঠস্বর মিশে আছে একরাশ অভিমান। আরশাদের দিকে সে তাকিয়েও আছে অভিমানী দৃষ্টিতে। আরশাদ ধাঁধায় পড়ে গেল, কি বলবে ঠিক বুঝতে পারছে না। ওরা ঝড়ের গতিতে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ওরা গিয়ে বসেছে ছাদের দোলনাটায়। কষ্টের সুরে বুক ধুকপুক করছে। এমন অনুভব হচ্ছে কেন তার? ঘোর অভিমান আঁকড়ে ধরেছে তাকে। এই অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত। আমরা তার ওপরেই অভিমান করতে পারি যে আমাদের সব থেকে বেশি আপন। আমরা তার উপরেই অভিমান করতে পারি যে আমাদের সব থেকে বেশি আপন। ওরা তাহলে আরশাদের ওপর অভিমান করে আছে কেন? কয়েক মিনিটের মাথায় আরশাদের আগমন ঘটল ছাদে।
ওরা চোখ তুলে তাকালো না তার দিকে, ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চোখ সরিয়ে নিল। যে মানুষটা ধমক ছাড়া তার সঙ্গে কথাই বলতে পারে না, তার দিকে তাকিয়ে কি হবে? আরশাদ শান্ত ভঙ্গিতে অরার পাশে বসতে বসতে বলল, তুমি এমন ছিচকাদুনে হলে কবে থেকে ওরা? ওরা অন্যদিকেই মুখ ফিরিয়ে রইল, তাকালো না আরশাদের দিকে। একে তো তাকে ধমক দিয়েছে, এখন আবার ছিচকাদুনি ডাকা হচ্ছে। আরশাদ নরম স্বরে বলল, দেখি আমার দিকে তাকাও। ওরা তার দিকে তাকাতেই আরশাদ পরম যত্নে মেয়েটার গাল বেয়ে গড়িয়ে পড়া জলগুলো মুছে দিল। তরঙ্গের ন্যায় বিচিত্র এক অনুভূতি খেলে গেল ওরার সমস্ত শরীর জুড়ে। আরশাদের এই স্পর্শে লুকিয়ে আছে এক অদ্ভুত এক প্রশান্তি। মাঝে মাঝে অতিরিক্ত প্রশান্তি অসহনীয় হয়ে ওঠে। ওরা অভিমানী স্বরে বলল, আপনি সবসময় ধমক দেন আমায়। আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, ঠিকই করি, তুমি ধমক খাওয়ার মতো কাজ করো বলেই তোমাকে ধমক দেওয়া হয়। ওরা পাল্টা জবাব দিয়ে বলল, বললেই হলো আপনার কোন কথাটা অমান্য করেছি এতদিনে আমি। আরশাদ রহস্যময় একটা হাসি হেসে বলল, আমার সাথে এভাবে কথা বলছো তুমি, এর পরিণাম কি হবে জানো? কি আর হবে, এতদিন তো চাকরি থেকে ফায়ার করে দেওয়ার হুমকি দিতেন, এবারও দিন। এমনিতেও 2 দিন পর আপনার নতুন ম্যানেজার আসবে। আরশাদ ঠোঁটে হাসিটা বজায় রেখে তার মোহনীয় স্বরে বলল, আর কাঁদবে না। যদিও কাঁদলে তোমাকে সুন্দর লাগে, তবুও কাঁদবে না। আরও একবার ওই তরঙ্গ খেলে গেল অরার সমস্ত শরীর জুড়ে। আরশাদকে তাকে সুন্দর বলল। ছেলেরা না জানি কত কায়দায় মেয়েদের রূপের প্রশংসা করে, অথচ এই পর্যন্ত অরার রূপের প্রশংসা কেউ করেনি, কিংবা অরা সুযোগ দেয়নি। আজ সর্বপ্রথম কেউ করছে, সেই কেউটা আবার আরশাদ হক। ভাবা যায়? বহু কষ্টে নিজেকে সামলে অরা বলল, কেন, কি হবে কাঁদলে? বলবো না, সেটা সিক্রেট। তাহলে তো আমাকে বলতেই হবে। আচ্ছা, একদিন সময় করে বলবো। আর শোনো ওরা, তুমি আমাকে স্যার ডাকবে না, বাড়িতেও না, মানুষের সামনেও না। অরা হতভাগ গলায় বলল, ও মা, আমার এতদিনের অভ্যাস। নতুন করে স্যার না ডাকার অভ্যাস করো। ওরা চুপ করে রইল। আরশাদের বলা প্রতিটা কথার মতো এই কথাটাও তাকে মানতে হবে। ওরা ভেবে পায় না বাড়িতে স্যার ডাকলে কি সমস্যা, বাড়িতে তো আর কেউ তাদের দেখতে আসছে না। আরশাদ আকাশের দিকে তাকিয়ে হালকা গলায় বলল, আমার না একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা স্যার? কথাটা শেষ করার আগেই আরশাদের অগ্নিদৃষ্টির সম্মুখীন হলো ওরা। আরশাদ বলল, ইচ্ছাটা হলো আমি কয়েকদিনের জন্য এমন কোথাও চলে যাব যেখানে কেউ আমাকে চিনবে না, আমার সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় জমাবে না, নিজের মতো করে, যেখানে আমি কেবল প্রকৃতিটা উপভোগ করতে পারবো। ওরা মুগ্ধ গলায় বলল, সুন্দর ইচ্ছা তো। তার থেকেও বড় কথা, ইচ্ছাটা আমি পূরণ করতে যাচ্ছি। তাই নাকি? কবে? 2 দিন পর। রাঙামাটিতে ছোট্ট একটা পাহাড়ি এলাকা আছে, ওখানে বেশি মানুষ থাকে না, যারা থাকে তারা বেশিরভাগই উপজাতি। আমাকে চেনার কথা না। আগামী সপ্তাহের আমার সমস্ত শিডিউল ক্যান্সেল করো। এর মধ্যে এত কিছু ঠিক করে ফেললেন, আমি তো কিছুই জানলাম না। এখন তো জানলে, আমার সব শিডিউল ক্যান্সেল করে দাও। আর তোমার কোনো প্ল্যান থাকলে সেটাও ক্যান্সেল করো। ওরা হতবিহ্বল হয়ে বলল। আমার প্ল্যান ক্যান্সেল করব কেন? আরশাদ অত্যন্ত স্বাভাবিক গলায় বলল। কারণ তুমি আমার সাথে যাচ্ছ। ওরা আশ্চর্যের চূড়ায় পৌঁছে বলল, আমি? হুম, আপনার ইচ্ছা একা একা নির্জন প্রকৃতিতে ছুটি কাটানোর, যেখানে কেউ আপনাকে চিনবে না, সেখানে আমাকে নিতে চাচ্ছেন কেন? সেটা তো না গেলে বুঝতে পারবে না। ও মা, কত সুন্দর ফুল! এক রাশ উচ্ছ্বাস নিয়ে মুগ্ধ ভঙ্গিতে বলল ওরা। তার দৃষ্টি অনুসরণ করে আরশাদও তাকালো গাছটার দিকে। পুরোটা গাছ জুড়ে থোকায় থোকায় সাদা রঙের বিচিত্র এক ফুল ফুটে আছে, নাম না জানা ফুল। এর থেকে সুন্দর ফুল তো আরশাদের বাগানেই রয়েছে। এটা দেখে এত উচ্ছ্বাসের কি আছে? রাঙামাটির এই পাহাড়ে ঘেরা এলাকায় পা রাখার পর থেকে ওরা যা দেখছে তাতেই চমকে যাচ্ছে। আরশাদ ভ্রু কুঁচকে বলল, এটা সুন্দর ফুল হলো?
ওরা আরশাদের দিকে এমনভাবে তাকালো যেন সে ভিন্ন জায়গায় কিছু একটা বলেছে, যে ভাষাটা ওরা জানে না। কি যে বলেন আপনি, কত সুন্দর ফুলগুলো, আমাকে একটা পেরে দিন না।